তো গল্পটি শুরু হয় এমন একটা ব্যক্তিকে দিয়ে যার ঈশ্বরের ওপরে বিশ্বাস উঠে গিয়েছে, কারণ অনেক বছর আগে তার একটা ছেলে জন্মগ্রহণ করেছিল এবং তার অসুখ হয় এবং ঈশ্বরের কাছে অনেক প্রার্থনা করার পরেও ঈশ্বর তাকে বাঁচায়নি। আর এই কারণে সে ঈশ্বরের ওপরে বিশ্বাস না করে সায়েন্সের ওপর বিশ্বাস করতে শুরু করে। এবার যেহেতু ঈশ্বরের ওপরেই তার বিশ্বাস উঠে গিয়েছিল, তাই ডেভিল এবং প্যারানর্মাল জিনিসের ওপরেও তার বিশ্বাস ছিল না এবং সে মনে করে যে ডেভিল বলে এই পৃথিবীতে কিছু নেই, মানে এগুলো শুধু মানুষের কল্পনায় মাত্র। এবার যখন মানুষের মেন্টাল হেলথ ঠিক থাকে না, তখন সে যখন আশ্চর্য আচরণ করে তখন সে আচরণ দেখে সবাই ভাবে যে সে একটা ডেভিল। এবং এখানে আমরা জানতে পারি যে মার্কাস একটা বড় তান্ত্রিকের ছেলে এবং অনেক মানুষ তার বাবাকে শ্রদ্ধা করত এবং তারা মনে করত যে মার্কাসের বাবা সবকিছু ঠিক করে দিতে পারত, কিন্তু সে সবার সামনে তাকে ভুল প্রমাণ করে এবং বলে যে সে একজন ঢঙ্গী ছিল আর সে যে এক্সোরসিজম গুলো করতো সেগুলো শুধু চোখের ধোঁকা ছিল। এবং যখনই মার্কাস এই কথাগুলো বলে তার নিজের উপরে বিশ্বাস তার আরো বেড়ে যায় এবং সে বলে তার বাবা এই কাজের জন্য অনেক ফিজও চার্জ করত, কিন্তু যাই হোক তার বাবা কোনো না কোনো ভাবে তাদের চিকিৎসা তো করতো এবং মার্কাসের স্ত্রী তার এসব কাজে তার সঙ্গ দিত, কিন্তু সে মার্কাসকে বলে যে সে আর তার সঙ্গ দেবে না এবং মার্কাসও বলে সে আর এসব কাজ করবে না। এরপর তার দেখা হয় আইডিস এবং ডেনি নামের দুই ফিল্ম মেকারের সঙ্গে। তারা চেয়েছিল যে একটা ডেভিলের ওপরে তারা একটা ডকুমেন্টারি ফিল্ম বানাবে। এগুলো শুনে মার্কাস তাদের বলে যে ডেভিল বলে কোনো কিছু হয় না, সে বলে এগুলো শুধু মানুষের ভাবনা মাত্র এবং আমিও এটা তাদের বোঝানোর চেষ্টা করি। আর এখন সে অবশেষে এগুলো ছেড়ে দিতে চায় এবং ছাড়ার আগে সে সবাইকে একটা বার্তা জানিয়ে যেতে চায় যে এগুলো সবকিছুই ফেক, এসব জিনিস ছেড়ে দেওয়া উচিত। আর এই কারণে সে ডকুমেন্টারিটা বানানোর সিদ্ধান্ত নেয়। এর সাথে সে একটা ফেক এক্সোরসিজম করবে যাতে লোকে বুঝতে পারে যে এগুলো আসল নয় এবং নিজের টিমকে তৈরি করে কর্টন একটা গ্রামের দিকে বেরিয়ে যায়, যেখানে একটা কৃষক তার ছেলে নীলের জন্য এক্সোরসিজম করার জন্য তাদেরকে ডেকে পাঠায় এবং রাস্তায় যেতে যেতে তারা গ্রামের সম্বন্ধে অনেক তথ্য সংগ্রহ করে এবং তখন সে একটা আশ্চর্য কথা বুঝতে পারে, মানে সেই গ্রামের অনেক মানুষের সম্পর্ক একটা কাল্টের সঙ্গে আছে যারা শয়তানের পুজো করে এবং শয়তানের জন্য অনেক রিচুয়ালসও তারা পারফর্ম করে, এমনকি তারা শয়তানের উপাসনা করার জন্য বাচ্চাদের বলি দেয়। কিন্তু মার্কাসের এই বিষয়গুলোর উপরে কোনো বিশ্বাস ছিল না, তাই সে আগে চলে যায় এবং রাস্তায় সে একটা ছেলেকে দেখতে পায়। সে তাকে নীলের বাড়ির ঠিকানা জিজ্ঞাসা করে। তখনই সেই ছেলেটা জানতে পারে যে তারা তান্ত্রিক। তখনই সেই ছেলেটা তাদের গাড়িতে পাথর মারতে শুরু করে এবং মার্কাস এগুলো দেখে খুব আশ্চর্য হয়ে যায়। এবার যেমন তেমন করে তারা সেই বাড়িতে পৌঁছে যায়। এবার বাড়িতে পৌঁছে তারা সেই ছেলেটাকেই দেখতে পায় যারা তাদের গাড়িতে পাথর মেরেছিল এবং আমরা জানতে পারি সে হলো সেই নীলের ভাই। এরপর মার্কাস সেই ছেলেটার উপরে গুরুত্ব দেয় না এবং এই কৃষকের কথাগুলো গুরুত্ব দিয়ে শোনে এবং সেই কৃষক তাদের বলে যে তার ছেলে কিছুদিন ধরে আশ্চর্য সব ঘটনা ঘটাচ্ছে। এরপর সে বলে তার ছেলে নাকি একটা ঘোড়াকে এবং একটি মুরগিকেও মেরে ফেলেছে। এরপর সে তাদের ঘরে নিয়ে যায় এবং সে তাদের নীলের অনেক জামা কাপড় দেখায় যেগুলো রক্তে ভেজা ছিল। এরপর তারা নীলকে দেখতে যায় এবং দেখে যে নীল একদম নর্মাল ছিল। এরপর মার্কাস নীলের সঙ্গে কথা বলতে শুরু করে। নীল মাত্র 16 বছরের একটি মেয়ে যার মা কিছুদিন আগেই মারা গিয়েছে আর এই কারণে সে আজকাল ডিস্টার্ব হয়ে থাকে। এরপর মার্কাস নীলকে জিজ্ঞাসা করে যে তুমি কি সেই ঘোড়াটাকে মেরেছো? আর তখনই এই কথাটা শুনে সে মেয়েটি অস্বীকার করে এবং বলে যে আমি যদি এটা করেও থাকি তাহলে আমার এসব কিছু মনে নেই। এবং সে মার্থারও একটি পেন্টিং বানিয়েছিল যে একজন জুইস রানী ছিল আর জুইস লোকেরা অ্যান্টি ক্রাইস্টকে নিজের মাসিহা মনে করে। এরপর মার্কাস সে ফার্মারের সঙ্গে কথা বলে এবং তার ওয়াইফের মৃত্যুর ব্যাপারে অনেক তথ্য সে সংগ্রহ করে। এবার যখন এক্সোরসিজমের জন্য সে কিছু জিনিস তার গাড়ি থেকে বের করতে যায় তখন সে সেখানে সেই ছেলেটাকে দেখতে পায়। সে মার্কাসকে বলে যে আমি চাই না যে তুমি এখানে থেকে একটা এক্সোরসিজম করো, কারণ আমি মনে করি যে আমার বোন একদম সুস্থ আছে। এবং মার্কাস তো এগুলোই মনে করতো, কিন্তু সে এক্সোরসিজমের আগে সবাইকে কিছু বলতে পারবে না, তাই সে চুপচাপ হেসে সেখান থেকে চলে আসে। এরপর সে সামগ্রীগুলো নিয়ে ঘরে ঢুকে যায় এবং তার এক্সোরসিজম শুরু করে দেয় এবং এর সঙ্গে নীলের পায়ের নিচে সে একটি পানির পাত্র রাখে। এরপর সে নীলকে সে পানির মধ্যে পা রাখতে বলে এবং সবাইকে বলে যে প্রার্থনা করো। আসলে মার্কাস কোনো প্রেয়ার করছিল না, সে পানিতে একটা কিছু মিশিয়ে দেয় আর এগুলো নীলের ভাই দেখে নেয়। এটা দেখার পর সে হাসে এবং বাইরে চলে যায়। এরপর যখন তারা চোখ খোলে এবং দেখতে পায় যে পানিটা টকবক করে ফুটছে, আসলে এটা ছিল একটা কেমিক্যালের প্রভাব। কিন্তু মার্কাস সেখানে সবার সামনে এমন ব্যবহার করে যাতে মনে হয় যে এটা কোনো ডেমনের কাজ। এখানে মার্কাস সবাইকে বলে যে নীল অ্যানভেলপ নামের একজন ডিমনের সঙ্গে যুক্ত হয়ে গেছে। এরপর সে বাহানা করে কিছু নেওয়ার জন্য কারের দিকে চলে আসে, কিন্তু আসলে সে একটা সিগারেট খেতে বাইরে এসেছিল, যেখানে নীলের ভাই তাকে বলে যে আমার তোমার থেকে কোনো সমস্যা নেই, তোমার যা ইচ্ছা তুমি তাই করতে পারো, কেননা আমি দেখে নিয়েছি তুমি একজন ফেক তান্ত্রিক এবং যা করছো
সেগুলো সবই ফেক। আর মার্কাস এই বিষয়টাই ভয় পেয়ে যায়, কেননা এটাই প্রথমবার যে মার্কাসকে কেউ ধরে ফেলেছে। এবং নীলের ভাই বলে যে ভয় পেও না, আমি তোমার ব্যাপারে কাউকে কিচ্ছু বলবো না। এরপর সে একটা টেপ রেকর্ডার এবং কিছু জিনিস নিয়ে সে রুমের ভেতরে চলে আসে এবং সেখানে সে নীলকেও ডেকে আনে। এবার মার্কাস এখানে এমন অ্যাক্টিং করে যে তাকে দেখে যেন মনে হয় যে ডিমন তার উপর অ্যাটাক করছে এবং তাকে বাঁচানোর জন্য সে লড়াই করছে। এবং সেভাবে সে নীলকে বাঁচিয়ে নেয় এবং তার এক্সোসিজম কমপ্লিট করে ফেলে। এসবগুলো শুধু অ্যাক্টিং ছিল, কিন্তু সেই মেয়ে এবং তার বাবা মনে করলো যে সবকিছু ঠিক হয়ে গেছে। এটার পর সে নিজের ফিজ নেয় এবং সেখান থেকে বেরিয়ে চলে যায়। এরপর তারা বাড়ির দিকে রওনা দেয় এবং বেশি রাত হয়ে যাওয়ার কারণে তারা একটা হোটেলে থাকার সিদ্ধান্ত নেয়। কিন্তু মার্কাস এতে খুব খুশি হয়ে যায়, কেননা সে অনেক পয়সা কামিয়ে নিয়েছিল। কিন্তু হঠাৎ মাঝরাতে তারা শুনতে পায় এক অদ্ভুত আওয়াজ এবং যখন তারা রুম চেক করতে যায় তখন দেখে যে নীল তাদের বেডের উপরে বসে আছে। তারা ভাবে যে নীল এখানে আসলো কিভাবে, তাদের দরজা তো বন্ধ ছিল এবং তাদের হোটেলের ঠিকানা নীলের জানার কথা নয়। আর সত্যি বলতে এই ঘটনাটা ভয়ানক ছিল এবং মার্কাসও এতে খুব ভয় পেয়ে যায়। এরপর দেখতে পাওয়া যায় যে নীলের অবস্থা খুব খারাপ হয়ে যায়, সে বমি করতে লাগে এবং তারা তাকে হসপিটালে নিয়ে যায়। এরপর হসপিটালে গিয়ে তারা জানতে পারে যে নীলের কিচ্ছু হয়নি, সে কোনো কারণ ছাড়াই বমি করছিল। এরপর মার্কাসও তার বাবাকে সেখানে ডেকে নেয় এবং তার বাবা মার্কাসকে জিজ্ঞাসা করে যে তোমার এক্সোসিজমের পরেও কেন আমার মেয়ে সুস্থ হলো না। এরপর মার্কাস তাকে বলে যে তোমার মেয়ের কোনো এক্সোসিজমের দরকার নেই, তার দরকার একটি ডক্টরের। আর এই কথাটি শুনে সে কৃষকটি খুব রেগে যায়। সে বলে যে আমার ডাক্তারের উপরে কোনো বিশ্বাস নেই, কারণ তারা আমার অসুস্থ ওয়াইফকেও বাঁচাতে পারেনি। এবার এখানে দুটো বিষয় একদমই আলাদা হয়ে যায়। এখানে সে কৃষকটার পুরোপুরি ঈশ্বরের প্রতি বিশ্বাস ছিল আর মার্কাসের পুরোপুরি সায়েন্সের উপরে। এবং সিচুয়েশন বোঝার পর মার্কাস সেখান থেকে উঠে চলে যায় এবং এখানকার তান্ত্রিকের সঙ্গে দেখা করতে যায় এবং সে তান্ত্রিকটাকে গিয়ে বলে যে নীলের একজন ডাক্তারের দরকার, না একটা এক্সোসিজমে। তাই সে তাকে বলে যে আপনি যদি তাকে একটু বোঝান তাহলে সে হয়তো বুঝে যাবে। কিন্তু সে তান্ত্রিক বলে যে নীলের বাবা এগুলো মানবে না, কেননা এই বিষয়ে আমার আর তার অনেকবার কথা হয়েছে এবং সে এখন কোনো ডাক্তারের ওপরে বিশ্বাসই করে না। এবার অন্যদিকে নীলকে দেখানো হয়, যাকে তার বাবা ধরার চেষ্টা করছিল। আর যখন মার্কাস সেখানে আসে তখন সে দেখতে পায় যে নীলের বাবা নীলকে জোর করে একটা ঘরে বন্দি করে রাখছে। এরপর মার্কাস দেখতে পায় যে নীলের ভাই আহত অবস্থায়, কেননা যখন সে নীলের সঙ্গে খেলছিল তখন নীল তার চোখে চাকু ঢুকিয়ে দেয়। এরপর মার্কাস খুব তাড়াতাড়ি করে সে ছেলেটিকে হসপিটালের দিকে নিয়ে যায়, কিন্তু ছেলেটি হসপিটালে যাওয়ার আগে মার্কাসকে একটা পেপার দেখায় যেখানে লেখা ছিল যে আমার বোনকে আমার বাবার সঙ্গে একলা ছাড়বে না। এই কথাটা শুনে মার্কাস ভয় পেয়ে নীলের কাছে চলে যায় এবং সে নীলকে তার বাবার ব্যাপারে জিজ্ঞাসা করে এবং সে নীলকে জিজ্ঞাসা করে যে তোমার বাবা কি তোমাকে টর্চার করে বা তোমাকে মারে। কিন্তু নীল বলে এসব কিছুই না, সে বলে তার বাবা তাকে খুব ভালোবাসে। এরপর নীলকে ঘুম দিয়ে তারা বাইরে চলে আসে, কিন্তু হঠাৎই তারা শুনতে পায় যে সেই বাড়ির একটা ঘর থেকে একটা বাচ্চা ছেলের কান্নার শব্দ শুনতে পাওয়া যাচ্ছিল। যখন সেখানে যায় তখন দেখতে পায় যে নীলই সেই বাচ্চা ছেলের আওয়াজ করে কান্না করছে। তারা দেখতে পায় যে নীল একটা পুতুলকে এমন ভাবে ডোবাচ্ছে দেখে যেন মনে হচ্ছে যে সে একটা বাচ্চা ছেলেকে পানির মধ্যে ডোবাচ্ছে। এরপর তারা অনেক কষ্ট করে তাকে শান্ত করে এবং তার ঘরে নিয়ে এসে তাকে ঘুম পাড়িয়ে দেয়। এবং তখনই মার্কাস দেখতে পায় যে এই ঘটনার কিছুক্ষণ আগে নীল একটা পেন্টিং বানিয়েছিল যেখানে সে একটা বিলাইকে মেরে ফেলেছিল। এরপর মার্কাস তার রেকর্ডারটা বের করে এবং রেকর্ডিংটা শুনতে লাগে এবং সে শুনতে পায় যে নীল ল্যাটিনে কাউকে কিছু বলছিল, কিন্তু আশ্চর্য ব্যাপারটা হলো নীল ল্যাটিন ভাষা জানতোই না। আর এই জিনিসটা দেখার পর আইরিস এবং ডেনিসও খুব আশ্চর্য হয়ে যায়। মার্কাস এবং তার সঙ্গীরা এই ঘরেই থেকে যায়, কেননা নীলের ভাই বলেছিল যে তার বোনকে একলা ছাড়বে না। এরপর মাঝরাতে নীল আবার জেগে ওঠে এবং এদের ক্যামেরা নিয়ে সে হাঁটতে শুরু করে এবং সে বেসমেন্টের দিকে যায় এবং একটা বিলাইকে দেখতে পাওয়া যায় এবং সে বিলাইটার উপরে এমন ভাবে আক্রমণ করে যাতে সে বিলাইয়ের শরীরটা টুকরো টুকরো হয়ে যায় আর এভাবে চারিদিকে রক্ত ছড়িয়ে পড়ে এবং বিলাইটাও মারা যায়। এরপর সে ক্যামেরাটা যেটাতে মার্কাস সব রেকর্ডিং করেছিল সেই ক্যামেরাটাও ভেঙে টুকরো টুকরো হয়ে যায় আর এর সঙ্গে পুরো ডকুমেন্টারি ফুটেজটাও শেষ হয়ে যায়। আর এসব করার পর সে সোজাসুজি মার্কাসকে মারার জন্য মার্কাসের কাছে চলে যায়, কিন্তু ঠিক সময় মার্কাসের ঘুম ভেঙে যায় এবং সে জেগে ওঠে এবং সে নীলকে কোনোভাবে কন্ট্রোল করে তাকে তার ঘরের মধ্যে শুইয়ে দেয়। এরপর সকালে যখন তারা তাদের ক্যামেরা চেক করে তখন তারা ক্যামেরাটা খুঁজে পায় না, আর যখন তারা এই ক্যামেরাটি খোঁজার জন্য বেসমেন্টের দিকে যায় তখন তারা সেই বিলাইটিকে মারা অবস্থায় পড়ে থাকতে দেখে। এটা দেখে তারা আশ্চর্য হয়ে যায়, কেননা বিলাইটাকে সেভাবে মারা হয়েছিল যেভাবে নীল তার পেন্টিং এ বানিয়েছিল। আর এভাবে নীল আর একটা পেন্টিং বানিয়েছিল যেখানে কটেন একটা ক্রস নিয়ে দাঁড়িয়েছিল, যেখানে তার চারিপাশে আগুন জ্বলছিল। কিন্তু অন্যদিকে দ্বিতীয় পেন্টিং এ দেখাচ্ছিল মানে আইরিস এবং ডেনি দুজনের গলা কাটা অবস্থায় তারা পড়ে আছে
এবং তারা বুঝে যায় যে নীল যখন কোনো পেন্টিং বানায় সে সেইভাবেই মারা যায় যেভাবে সে পেন্টিংটা বানিয়েছে। আর এই কথাটা ভেবে আইরিস এবং ডেনি খুব ভয় পেয়ে যায় এবং তখনই তারা মার্কাসকে ফিরে যাওয়ার কথা বলে। তখন মার্কাস বলে, আমি বলেছি না ডেভিল বলে কোনো জিনিস হয় না, এবং আমার পুরো বিশ্বাস যে সে বিলাইটাকে নীলই মেরেছে। এবং সে তাদের বলে যে কোনো চিন্তা করো না, ঘুমিয়ে পড়ো। এবং কিছুক্ষণ পর আবারও নীলের ঘর থেকে আশ্চর্য শব্দ শুনতে পাওয়া যায়। আর এই সময় নীল ল্যাটিন ভাষায় কারোর সঙ্গে কথা বলছিল। এবার যখনই মার্কাস দরজাটি খুলে নীলকে চেক করতে যায় তখন তারা নীলকে ছাড়া আর কাউকে দেখতে পায় না। এরপর মার্কাস যখন নীলকে ঘরের মধ্যে বন্ধ করে দরজা বন্ধ করতে যায় তখন নীল তাকে একটা ভয়ানক স্মাইল দেয়। এবার তখনই হসপিটাল থেকে একটা ভয়েস মেল আসে যেখানে বলা হয়েছে যে গতকাল নীলের যে রিপোর্টগুলো করানো হয়েছিল তার রেজাল্ট আজ চলে এসেছে এবং সেই টেস্টে বোঝা গিয়েছে যে নীল এখন প্রেগনেন্ট, কিন্তু সে একটা আন্ডার এজ মেয়ে ছিল। এগুলো শুনে মার্কাস মনে করে যে এগুলো হয়তো তার বাবাই করেছে, কেননা নীলের ভাই তাকে বলেছিল যে তার বাবার সঙ্গে নীলকে যেন একলা না ছাড়ে। এরপর মার্কাস নীলের বাবার সঙ্গে সরাসরি কথা বলে। তো নীলের বাবা তাকে বলে যে নীল এখনো ভার্জিন, এমনটা হতেই পারে না যে তার সঙ্গে এরকম কিছু হয়েছে, এটা নিশ্চয়ই কোনো ডিমান্ডে করেছে, ও হয়তো এন্টি ক্রাইস্ট যে এই দুনিয়াতে একটা বাচ্চার রূপে আসার চেষ্টা করছে। কিন্তু মার্কাস মনে করে নীলের বাবা একদম পাগল হয়ে গিয়েছে। কিন্তু নীলের বাবা তাদের বলে তোমরা এখান থেকে চলে যাও, তোমরা আমার মেয়ের চিকিৎসা করতে পারোনি, আর এখন আমি নিজে আমার মেয়ের চিকিৎসা করব। এইসব কথা বলার পর সে নিজের ওয়াইফের কবরের কাছে চলে যায় এবং কিছু প্রেয়ার করার চেষ্টা করে। আর অন্যদিকে নীলের ঘর থেকেও কিছু আশ্চর্য শব্দ শোনা যাচ্ছিল এবং আইরিস এবং ডেনিস বলে যে এর বাবা হয়তো একে মেরে ফেলবে, আমাদের একে নিয়ে পালিয়ে যাওয়া উচিত। এবার এরা যখন নীলকে নেওয়ার জন্য তার ঘরের দিকে যায় তখন সেই ঘরের আলো বন্ধ হয়ে যায়। এরপর তারা নীলকে আলমারির ওপরে বসে থাকতে দেখে যেখানে পৌঁছানো একদমই অসম্ভব ছিল এবং সেখানে বসে নীল আশ্চর্য সব আওয়াজে কথা বলতে শুরু করে। পর হঠাৎ সে মার্কাসের ওপর ঝাঁপিয়ে পড়ে কিন্তু মার্কাস কোনোভাবে নিজেকে বাঁচিয়ে নেয়। এরপর নীল চার পায়ে একটা পশুর মতো হাঁটতে শুরু করে এবং তার চেহারা দেখে মনে হচ্ছিল সে নিশ্চয়ই কোনো শয়তানের কবলে আছে। এরপর তার বাবা সেখানে চলে আসে এবং তার অবস্থা দেখে তাকে মারার চেষ্টা করে এবং মার্কাস তার সামনে চলে আসে এবং বলে যে কিচ্ছু করো না, আমি এবার সত্যি সত্যি তার এক্সোসিজম করব। আর এটাই অনেক বছর পর প্রথমবার যে মার্কাস একটা সঠিক এক্সোসিজম করছে, আর এসবে তার অনেক কষ্ট হচ্ছিল। আর যতক্ষণ এক্সোসিজম এগোচ্ছিল তখন নীলের উপরে সেই শয়তানের কবল আরো শক্ত হচ্ছিল। এবার সেই শয়তান নিজের পরিচয় দিতে শুরু করে। এরপর নীলের অনেক কষ্ট হতে শুরু করে এবং তার শরীর আপনা আপনি দৌড়াচ্ছিল। এরপর মার্কাস তাকে জিজ্ঞাসা করে তুমি কে? সে বলে আমি অ্যাভালাম। আর এটাই সেই নাম ছিল যখন মার্কাস নীলের প্রথমবার এক্সোসিজম করে তখন সেই নামটা নিয়েছিল। এরপর সে তাকে বলে তুমি নীলের সঙ্গে কি করেছো? এবং সে শয়তানটা বলে সে এখন জাহান্নামের আগুনে জ্বলছে এবং কিছুক্ষণের মধ্যে তোমরাও সেখানেই যাবে। মার্কাসের সে কথাগুলো আশ্চর্য মনে হয়, তাই সে আবার এক্সোসিজম শুরু করে দেয় এবং সে প্রেয়ার করতে শুরু করে দেয়। এরপর সে ডিমন নীলকে বলে যদি তুমি 10 সেকেন্ড পর্যন্ত চুপ করে থাকো তাহলে আমি নীলের বডি ছেড়ে চলে যাব। আর এইখানে মার্কাস সব থেকে বড় ভুলটা করে ফেলে। আর এখান থেকে প্রত্যেকটা সেকেন্ডে নীলের এক একটা আঙ্গুলের নখকে সে ডিমন উপড়ে ফেলছিল এবং প্রত্যেক সেকেন্ডের পরে নীলের এক একটা আঙ্গুল ভেঙে যাচ্ছিল। এবং এটা দেখার পর মার্কাস আবার তার প্রেয়ার শুরু করে দেয়, কিন্তু তার প্রেয়ার শুনে সে শয়তানটা হাসতে শুরু করে এবং হাসতে হাসতে সে ডিমনটা মার্কাসকে বলে তোমার শরীরে কি কোনো শান্তির দরকার আছে? আর এটা শোনার পর মার্কাস বুঝে যায় যে এই মেয়েটার মধ্যে কোনো ডিমন নেই, কেননা সে যদি সত্যি ডিমন হতো তাহলে সে জানতো কি কি হতে পারে। আর নীল যেহেতু এখনো ম্যাচিওর না তাই সে এই কথাগুলো ভুল বলছে, আর নিশ্চয় তার সঙ্গে কেউ কোনো খারাপ কিছু করেছে যাতে তার মাথা অবস্থা একদম ঠিক নেই। এবার মার্কাস তার সঙ্গে এমন ভাবে কথা বলে যে সে নীলের সঙ্গে কথা বলছে। এটা দেখে সে ডিমনটাও তার সঙ্গে ভালো আচরণ করে, আর এটা দেখে তো মনে হচ্ছিল যে সত্যি তার মধ্যে কোনো ডিমন ছিল না এবং সে মার্কাসের সঙ্গে অনেক কথা শেয়ার করে। এরপর মার্কাস নীলকে ঘরের মধ্যে রেখে বাইরে এসে তার বাবাকে বলে তোমার মেয়ে পজেস না, মানে প্রথমত সে তার মায়ের মৃত্যুকে সহ্য করতে পারেনি, আর তার এই অবস্থার পিছনে নিশ্চয়ই কোনো ছেলের হাত আছে যে ছেলেটা একটা বারে কাজ করে। কিন্তু নীলের বাবা এই কথাগুলোর উপরে বিশ্বাস করতে পারছিল না, তাই সে নিজের মেয়ে নীলের সঙ্গে কথা বলতে যায়। এরপর নীল যখন তার বাবাকে সব খুলে বলে তখন তার বাবা ভেঙে পড়ে এবং সেই ব্যাপারে নিশ্চিত হয়ে গিয়েছিল যে তার মেয়ে কোনো শয়তানের কবলে নয়। এবং তাদের এরিয়ার সেই তান্ত্রিকও সেখানে চলে আসে, কেননা সে শুনতে পেয়েছিল যে এখানে এক্সোসিজম চলছে। আর যখন মার্কাস তাদের এই কথাগুলো বলে তখন সেই লোকগুলো নীলের বাবাকে বোঝায় এবং সে বলে যে তার মেয়ে যে ছেলেটার কথা বলছে সে ছেলেটা সত্যি ভালো না। এরপর তারা মার্কাসকে বলে যে তুমি এখান থেকে চলে যাও, বাকি ব্যাপারটা আমরাই সামলে নেব। এবার রাস্তা যেতে যেতে তারা সেই রেস্টুরেন্টটাকে দেখতে পায় যেখানে সেই ছেলেটা কাজ করত। এরপর মার্কাস তাকে জিজ্ঞাসা করতে যায় যে তুমি এই ছোট
ছোট্ট মেয়েটার সঙ্গে এমনটা কেন করলে? তখন সেই ছেলেটা তাদের একটা শকিং টুইস্ট বলে যে সে কিছুই করেনি, কেননা সে মেয়েদেরকে পছন্দ করে না। আর মার্কাস এটা শোনার পর আশ্চর্য হয়ে যায় এবং মার্কাস বুঝতে পেরে যায় যে নীল তাকে মিথ্যে কথা বলেছিল। কিন্তু সে ভাবে যে মিথ্যে কথা বলার উদ্দেশ্যটা কি। সে বুঝতে পারে নিশ্চয় নীলের বাড়িতে কিছু একটা ভয়ানক ঘটতে চলেছে, তাই সে তার গাড়ি ঘুরিয়ে নীলের বাড়ির দিকে চলে যায়। আর এইবার আমরা নীলের বাড়িতে আশ্চর্য সব জিনিস দেখতে পাই, যেখানে রক্ত দিয়ে অনেক সিম্বল বানানো ছিল। আর এখানে না নীল ছিল, না তার ভাই এবং না তার বাবা। এরপর তারা বুঝতে পারে এখানে নিশ্চয়ই কোনো ভয়ানক কিছু ঘটেছে এবং যখনই তারা পুলিশকে কল করতে যাবে তার আগেই তারা জঙ্গল থেকে কিছু ভয়ানক শব্দ শুনতে পায় এবং তারা জঙ্গলের দিকে এগিয়ে যায়। এবং যখনই তারা সামনের দিকে তাকায় তারা আশ্চর্য হয়ে যায়, যেখানে গ্রামের সব লোকেরা এমনকি সেই পাদ্রীরাও সেখানে রিচুয়ালস পারফর্ম করছিল। এসব দেখে নীল বুঝতে পারে সেই পাদ্রীরাও পাদ্রী ছিল না, তারা সেই কাল্টের মেম্বার যারা শয়তানের উপাসনা করে। আর এখানে এক সাইডে তারা নীলের বাবাকে একটি গাছে ঝুলিয়ে রেখেছিল আর অন্যদিকে নীলকে আগুনের ওপর রেখেছিল। আর এখানকার মানুষরা শয়তানি অ্যাভেলামকে উপাসনা করত। আর এই সময় আমরা দেখতে পাই যে নীলের প্রচন্ড যন্ত্রণা শুরু হয়। আর সেখানে আমরা দেখতে পাই যে নীল একটা লাল রঙের বাচ্চাকে জন্ম দেয়। আর এই লোকেরা সেই বাচ্চাটাকে নিয়ে সেই আগুনে ফেলে দেয় যেখানে নীলকে রাখা হয়েছিল এবং সেই আগুনটা দূরে ছড়িয়ে পড়ে এবং নীল বুঝতে পেরে যায় এই আগুনটা কোনো সাধারণ আগুন না। এবং মার্কাস বুঝতে পারে যে তারা শয়তানি অ্যাভেলামের উপাসনা করছে। এরপর মার্কাস একটা ক্রস বের করে তাদের সঙ্গে লড়তে শুরু করে। আর আমাদের সেই সিনটাই দেখানো হয় যে সিনটায় নীল তাদের ছবি যেভাবে আঁকিয়েছিল আর পিছনে দাঁড়িয়ে সবকিছু নোটিস করছিল এবং এগুলো দেখে সে খুব ভয় পেয়ে যায়। এবং তারা বুঝতে পারে যে দ্বিতীয় পেন্টিংটাও তাহলে পূরণ হবে যেখানে তাদের গলা কাটা ছিল। এবং এটি জানার পর তারা এখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু সেখানকার লোকেরা তাদের ধরে তাদের গলা কেটে দেয়। কিন্তু ড্যানি নিজের জান বাঁচিয়ে পালাতে সক্ষম হয়। যখনই এখান থেকে সে পালাবে একজন এসে তাকে ধাক্কা মারে, সে তার উপরে চাকু দিয়ে অ্যাটাক করে তার গলাটাও কেটে দেয়। এইখানে ছবিতে আঁকানো সেই মৃত্যুগুলো সফল হয়ে যায় এবং আমরা দেখতে পাই যে মার্কাসও আগুনে পুড়ে গিয়েছে। আর এইখানে এই ভয়ানক গল্পটি শেষ হয়ে যায়। থ্যাঙ্কস ফর ওয়াচিং, স্টে টিউনড, বাই।